ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, তবে গরম কিন্তু কমেনি। গরমের দাবদাহে আমরা প্রায় নাজেহাল অবস্থা। তবে এর মধ্যে সুনন্দিনীর আড্ডা থেমেনি। আজকে সুনন্দিনীর আড্ডা যার সাথে বসেছে তিনি গল্প করতে ভালোবাসেন। তবে তার আরেকটা পরিচয় রয়েছে, তিনি অভিনেতা। মঞ্চ এবং চলচ্চিত্র দুটোতেই তার সাবলীল অভিনয় আমরা দেখি। বিশিষ্ট অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় সুনন্দিনীর আড্ডার আজকে অতিথি। একটা বিষয় প্রথমে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে একটা পরিস্থিতির বদল ঘটলো আমাদের পুরো বাংলাতে। সেই বদলটাকে আপনি কিভাবে দেখছেন? দেখো, আমাদের যখন অল্প বয়স, এক কথাই বলছি, তখন ছিল লেনিন মূর্তি বসানোর সময়। এখন যে সময়টা এসছে লেনিন মূর্তি ভাঙার সময়। আমার মনে এর থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইটাই বদল। এই যে আপনি বললেন যে লেনিন মূর্তি ভাঙার সময়, এই যে আপনার বলার মধ্যে এটাকে কি বলতে পারেন যে একটা অবক্ষয়কে আমরা বয়ে নিয়ে চলছি, নাকি এটাই পরিবর্তন হবার ছিল? না, অবক্ষয়ের মধ্যে আমরা আছি, অবস্থান করছি। আমি প্রতি ইলেকশনে চিন্তা করি যে যদি পরের ইলেকশনের প্রতি না বাঁচি, তাহলে এখন যেন অন্তত আর একটা পরিবর্তন দেখে যাই ভালোর দিকে। কিন্তু আমাদের অবক্ষয়ের দিকে হাঁটাটা খুব পেছন দিকে এগিয়ে চলছি আমরা। তাহলে এই যে পরিবর্তনটা হলো, এটা থেকে আপনি খুশি? অবশ্যই নয়, কারণ আমি তো লেনিন মূর্তি বসানোর পক্ষে, তাকে ভাঙার পক্ষে নই আমি। আরেকটা কথা, এটা আমাদের সকলের মনে, শান্তি কি মনে হয় ফিরবে? শান্তিতে নির্ভর করে ফিরবে কিনা সেটা শাসকের ইচ্ছার উপরে। শাসক যদি চায় শান্তি ফিরতে পারে, আর যদি না চায় তাহলে ছল ছুতোর কোনো অভাব হবে না, আবার অশান্তি শুরু হয়ে যাবে। আপনি যে জগতে কাজ করেন সেই জগৎটার উপরে একটা বিশাল সংখ্যক মানুষের প্রভাব ছিল, যে প্রভাবটার জন্য এতদিন বলা হচ্ছিল যে নিজেদের মতো করে কাজ করার পরিবেশ ছিল না, বা সকলে তাদের মনের মতো করে কথা বলতে পারতো না। তো সেই পরিবেশটা কতটা শিকার আপনি নিজে হয়েছেন? না, আমি এক ফোঁটাও হইনি। আচ্ছা। আমি এক ফোঁটাও হইনি, এবং আমি এর মধ্যে পুরো দাপটে অভিনয় করে গেছি, সকলের সঙ্গে সম্পর্ক বজায় থেকেছে। কারণ আমি তো ওই ব্যক্তিগত রাইভালরিতে, শত্রুতাতে বিশ্বাস করিই না। আমার সঙ্গে যেটুকু পার্থক্য সেটা আদর্শগত পার্থক্য। আর যাদের আদর্শ নেই তারা ওই সব ব্যক্তিগত রাইভালরির মধ্যে ঢুকে পড়ে। ও এক সময় সে থাকে আক্রমণ করবার জায়গায়, এক সময় সে থাকে আক্রান্ত হবার জায়গায়। আমি তো কখনই সেটা থাকি না। আমার সঙ্গে আদর্শগত পার্থক্য আছে, ব্যক্তিগত কোনো পার্থক্য নেই। আরেকটা জিনিসও এটা আমার জানার, যে এই যে কাজের পরিবেশের কথাটা আমি তুললাম, আপনার যারা সহকর্মী বা যাদের সাথে আপনি অনেক দিন ধরে কাজ করছেন, তাদেরও কি আচরণগত কোনো পার্থক্য লক্ষ্য করেছিলেন এই কাজ করতে গিয়ে এই ক বছরে? এই যে পরিবর্তনটা যেটা মানে হওয়ার আগে বলছি, সেই আগের পরিস্থিতিতে কি সত্যি একটা পরিবর্তন ছিল তাদের মধ্যে, যারা শাসক দলের ঘনিষ্ঠ ছিল তাদের? আসলে আমাকে তো ফেস করতে হয়নি। আমি এত দীর্ঘদিন ধরে এই কাজটার মধ্যে জড়িত আছি। এই যারা এখন সক্রিয়ভাবে সোকল্ড রাজনীতি করেন, তারা কেউ আমার ছেলের ভূমিকায়, কেউ আমার বৌমার ভূমিকায়, কেউ আমার মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন, এবং সম্পর্কগুলো সেরকমই হয়ে গেছে। ফলে তো আমাকে সেটা ফেস করতে হয়নি। যাকে নিশ্চয়ই ফেস করতে হয়েছে কাউকে তারা বলতে পারবেন, কিন্তু আমি নই। ছেলের কথা আসলো, একটু ছেলের কথা বলুন। কিছুদিন আগেই তো মুক্তি পেয়েছে তার ছবি, তো সেই ছবিটা তো নিশ্চয়ই সপরিবারে দেখতে গেছিলেন, আর কেমন লাগলো সেই ছবি দেখে? এতদিন জানতাম যে আবিরের মেয়েদের মধ্যে ফ্যান বেস খুব গভীর, কিন্তু এই সোনাদা সিরিজটা শুরু হওয়ার পর থেকে দেখলাম যে বাচ্চারা যে ওকে কি পরিমাণে ভালোবাসে সেটা বলবার না। এবং আমার তো অসম্ভব ভালো লেগেছে, এতখানি অ্যাকশন প্যাক্ট প্রথম থেকে এই ছবিটা। মানে দিস ফোর্থ পার্ট, এর আগে 3টে পার্ট হয়ে গেছে। এর মধ্যে কোনো ফ্যামিলি স্টোরি নেই, একদম সরাসরি, কোনো ফাঁক নেই,
সোজা ঢুকে গেছে একদম ঘটনার মধ্যে, এর জন্য আমার আরো ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে ছেলে বাবার সম্পর্ক কিরকম? এটা তো বলাই বাহুল্য, খুবই ভালো, কারণ ও ভালো ছেলে, আমিও ভালো বাবা, কাজে ঠিক। মানে এই যে ধরুন আমি যেটা বলার কথা সেটা হচ্ছে আপনারা দুজনেই আপনাদের পরিসরে ব্যস্ত থাকেন, তো বাড়িতে যখন থাকেন সিনেমা ছাড়া আর কোন কোন বিষয়ে আলোচনা হয় বা কিরকম ভাবে সময় কাটান? অনেক কিছু নিয়ে আলোচনা হয়, যেমন ওর কেরিয়ার নিয়ে আলোচনা হয়, রাজনীতি নিয়ে আলোচনা হয়, এবং কাগজটা পড়বার পরে সেদিন যে সমস্ত খবরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা হয়। আমাদের খাবার টেবিলে এটা একটা আলোচ্য বিষয়, সেটা শুধু ছেলে নয়, ছেলে ছেলের বউ উভয়ের সঙ্গে। বাহ, এটা খুব ভালো লাগলো শুনে, আজকালকার দিনে একসাথে সকলে বসে খাওয়ার যে একসঙ্গে। রীতি, এটা খুবই সুন্দর। এবং এই যে তোমার সঙ্গে আজকে আমি কথা বলছি, আমি তাড়াতাড়ি বাড়ি যেতে চাইছি এই জন্য যে দুপুরবেলায় ওর স্ত্রী চলে গেছে শুটিংয়ে, আজকে তার সঙ্গে দেখা হবে না, কিন্তু আর যারা আছে তাদের সঙ্গে একসঙ্গে বসে খাবো। বাহ, খুব ভালো, নিশ্চয়ই আমি খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। এবার একটু বলুন আপনার নাটকের কথা, এবং এই যে নাটকের দল করার পেছনে কিভাবে কি হলো সবকিছু একটু বলুন ছোট করে। আসলে আমি তো ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করেছিলাম, আমার সে অর্থে কোনো গুরু ছিল না, সেটা ভুল, সেটা ঠিক না, গুরু থাকলে ভালো হয়, কেননা যে কাজটা আমি 15 বছরে করছি সেটা 2 বছরে হয়ে যেতে পারে যদি একজন ভালো গুরু থাকে, কারণ অপ্রয়োজনীয় জিনিসগুলোকে তিনি ছেড়ে বাদ দিয়ে দেন, ঠিক আমার পক্ষে যেটা সুটেবল সেটা তিনি আমাকে দেখিয়ে দেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি সেরকম গুরু পাইনি। নিজে নিজে দেখে দেখে ঠিকে ঠিকে যা শিখেছি অন্যেরও। এই প্রসঙ্গেই বলি, আমি প্রথম যখন ক্যামেরায় অভিনয় করতে এলাম, সেই প্রথম আমি আমার নিজের অভিনয় দেখলাম, তার আগে তো আমি দেখতাম না। আর পরিচালক হয়ে যাওয়ার সূত্রেই, শুরু থেকেই পরিচালক, আমাকে কেউ সমালোচনা করতো না, আমি অন্যের সমালোচনা করতাম, আমাকে কেউ করতো না, ফলে আমার ভুল ভ্রান্তিগুলো আমি জানতেই পারতাম না। কিন্তু যখন আমি ওই ক্যামেরার সামনে অ্যাক্টিং করতে শুরু করলাম, ওখানে ওই মনিটরে দেখানো হয় বা ডিরেক্টর বসে দেখেন যে ভুল হয়েছে কি ঠিক হয়েছে, আমি দেখবার সুযোগ পেয়েছে, বাহ তো দারুণ সুযোগ। ওটা দেখা মাত্র বুঝলাম, আরে এই অভিনয়টা তো আমি চাইনি করতে। এই আমার শেখা শুরু হলো, ওই ক্যামেরা অ্যাক্টিংটা শেখা শুরু হলো, এবং সেটা থিয়েটারের উপরেও তার অনেক ছাপ পড়লো। এবং এর ফলে কি হলো, আগে আমি যখন অভিনয় করতাম, আমার স্ত্রীর অভিনয় সবাই খুব পছন্দ, খুব ভালো করেছে তোমার স্ত্রী, তো আমাকে কিন্তু বুঝতো না, আমি সেখানে একটু পিছিয়ে থাকতাম। এখন বুঝতে পারি, যখন দেখলাম তখন সত্যি তো তাই, একটু পিছিয়ে রাখারই কথা, আমি কোন সমাজে পরিচালনা করছি, আমি তো জানিও না অনেক কিছু, তো ওইটা করতে করতে শেখা, দেখতে দেখতে শেখা। একই বাড়িতে তিনজনে অভিনয়ের সাথে যুক্ত, কেমন লাগে ভাবতে? এটা খুব ভালো, এটা খুব ভালো। এই সেন্সে বলি, আমি যখন কাজটা শুরু করেছিলাম তখন অভিনেত্রী নেবার জন্য প্রফেশনাল ওয়ার্ল্ডের মুখাপেক্ষী হতে হতো, তা আমার এটা ভালো লাগতো না। কেন, ওই আপনার বাড়িতে আপনার স্ত্রী নেই, বোন নেই, তাদের বলুন, এটা তো ভালো কাজ, খুব সম্মানজনক কাজ, ক্রিয়েটিভ কাজ, এবং সেইটাকে এস্টাবলিশ করবার জন্যে আমি আমার স্ত্রীকে সেখানে বলি যে তুমি চল কাজ করবো, চল। আচ্ছা, আপনি নিজেই ওটাতে ওনাকে আমি involve নিয়ে করেন? গেছি, অনেক অফিস ক্লাবে আমি ডিরেকশন দিতাম, আমি ওকে নিয়ে গেছি, এবং তারপর দেখা গেল অফিস ক্লাবেও অনেক মানুষ তাদের স্ত্রী বা তাদের বোনেদের এই কাজের মধ্যে যুক্ত করলেন। বাহ, কত সুন্দর। কাজেই শুধুমাত্র প্রফেশনাল যারা তারাই অভিনয় করবেন, আর বাড়ির মেয়েরা পারবে না করতে, তো আমি যদি করতে পারি তো আমার বউ করতে পারবে না, তার শিক্ষা দীক্ষার তো অভাব নেই, বরং আমার চেয়ে উচ্চশিক্ষিত সে। মানুষের যে এই যে মানসিকতাটা, এই যে আপনি বলছেন যে অভিনয়টাকেও একটা সমানভাবে গুরুত্ব দেওয়া এবং মেয়েদের অভিনয়, এই সচেতনতাটা যখন আপনি অভিনয় করতেন তখন তো সবার মধ্যে ছিল না, তো মেয়েরা তখন কি উইলিংলি, আপনি যখন দল করছেন বা দলে কাজ করছেন তখন কি আসতো অভিনয়ের ক্ষেত্রে? মানে হ্যাঁ। যখন আপনার বাড়ির মহিলারা কাজ করছে তখন কি আসতো? তারপরে আসতো এই কারণে আসতো যে অ্যাজ এ ডিরেক্টর আমি যখন লিড করছি, আমার কাজ কিন্তু শুধু অভিনয় করানো নয়, আমার গোটা পরিবেশটাকে ঠিক রাখার দায়িত্বটাও আমার, সেদিকে আমার তীক্ষ্ণ নজর থাকতো। কোনো রকম কোনো এদিক ওদিক কিছু হলে আমি তাতে আপত্তি করতাম, এবং না তুমি এই সময় তাহলে কাল থেকে এরকমই বলতাম। কিন্তু আমি পেয়ে গেছি অনেক মেয়ে এসে,
মেয়েদের না করে এরপরে আমাদের কোয়ালিটি ভালো হয়েছে অভিনয়। শুধুমাত্র হাতে কোনো কয়েকজন প্রফেশনাল অ্যাক্ট্রেসের উপর নির্ভর না করে যদি এইসব বাড়ির মেয়েদেরকেও আমরা অভিনয়ের কাজে যুক্ত করতে পারি, আর আমার স্ত্রী অভিনয় করলে আমার অন্য দিক থেকেও লাভ। কারণ অভিনয় করতে গেলে একেবারে ঘড়ি ধরে ওই 10টা 5টা চাকরি তো নয়, অনেক কিছু করতে হয়। রাত বিরেতে অবধি আমাকে সেখানে রিহার্সালে থাকতে হচ্ছে, অনেক মহিলার সঙ্গে মিশতে হচ্ছে, তো সেগুলো তো চোখের সামনে দেখছি, সেগুলো দরকার আছে। এই অভিনয়ের সূত্রে তো আপনি অনেক বড় বড় অভিনেতাদের সংস্পর্শে এসেছেন, তাদের সাথে বন্ধুত্ব হয়েছে, তো তাদের সাথে আলাপ পরিচয় গড়িয়েছে আরো নানান সম্পর্কে। তো একটু বলুন তাদের কথা, সেই সমস্ত অভিনেতাদের কথা একটু যদি বলেন, পুরনো নতুন। আমি প্রথমে আফসোস দিয়ে শুরু করি, কারণ আমার যে আইডল, যাকে যে মানুষ খুন করে, আমি বলবো না খুনটা বোধহয় দরকার ছিল, এরকম আইডল, তার নাম উত্তম কুমার। কিন্তু উত্তম কুমার আমি পাইনি। উত্তম কুমারের মৃত্যুর পরে আমি এই ওয়ার্ল্ডে এসেছি, থিয়েটার করতাম, কিন্তু উত্তম কুমারের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু তারপরে তার যাদের যাদের সংস্পর্শে এসেছি, তাদের কাছ থেকে আমি রিচ হয়েছি, অনেক অনেক কিছু সংগ্রহ করতে পেরেছি। প্রথম নাম যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, এরা অদ্ভুত মানুষ, যার সঙ্গে তুমি যদি 1 ঘন্টা গল্প করো, তোমার জ্ঞানের ভান্ডার অনেক পূর্ণ হয়ে যাবে। নিজেকে মনে হবে আর একটু পড়াশোনা করলে হতো, আর একটু জানা যেত। তার তো এই সমস্ত মানুষদের কথা আপনি বলছেন, এখনকার জেনারেশনের মধ্যে কি এই যে পড়াশোনাটা বলছেন, এইটার কি কোনো অভাব, নাকি এখনো এই সমস্ত অভিনেতাদের মধ্যে বা পরিচালকদের মধ্যে পড়াশোনাটা দেখতে পান খুঁজে কাজ করতে গিয়ে? না, আমি তো এটা বলতে পারবো না, কারণ তারা পড়াশোনা করেন কিনা তাদের বাড়িতে আমি যাইনি কখনো। কিন্তু আমি গভীরভাবে বিশ্বাস করি, পড়াশোনা ছাড়া এই কাজগুলো করা যায় না, পড়তে হবে। এমনকি আমি যখন কোনো বাচ্চাদের স্কুলে যাই, এখন তো অনেকে আমন্ত্রণ করে, আমি গিয়ে তাদের বাবা মাকে ডেকে বলি, আপনার ছেলে যখন অভিনয় করছে অ্যালাউ করুন। অভিনয়টাও একটা শিক্ষার বিষয়, আপনি যেখানে স্কুলে এসছেন এটাও একটা শিক্ষার বিষয়, একটা আরেকটাকে সমৃদ্ধ করে। অভিনয় একটা অন্যতর মানুষে পরিণত করে দেবে তোমাকে। এবং অনেককে আমি এই কথাও বলেছি, তখন বয়স কম ছিল, এখনো তো চাকরি করো না, ইন্টারভিউ দিতে যখন যাবে তখন তোমার উল্টো দিকে হয়তো 12টা লোক বসে আছে, সকলের চোখের দিকে তাকিয়ে তুমি কথা বলতে পারবে যদি তুমি থিয়েটারটা করো। কারণ তুমি ওখানে 500 লোকের সামনে থিয়েটারটা করছো, তোমার কথা বলছো, সেই অভ্যেস থেকে তুমি তো ইন্টারভিউ দিতে পারবে, কোনো কষ্ট হবে না তোমার। এই মানে মানুষের সাথে মেশারও একটা গুণ অভিনয় থেকে গড়ে উঠছে। অবশ্যই অবশ্যই ওঠে। এবং শিক্ষা ছাড়া অভিনয় হয় না, হয় না। যদি প্রকৃত শিক্ষিত, আমাকে যখন ছোটো বয়সে আমি পড়তাম স্কুলে, তখন আমার ভূগোল, ইতিহাস এগুলো আমার কাছে অপ্রয়োজনীয় বলে মনে হতো। একটা বাংলা সাহিত্যের ইতিহাস বলে একটা পাঠ ছিল, মুখস্থ করতাম। কিন্তু পরবর্তীকালে অভিনয় করতে এসে বুঝতে পেরেছি যে না, এগুলো যদি সত্যি ভালো করে পড়া যায়, তখন ওই পড়াটাও খুব এফেক্টিভ হয়ে যায়। আমি যখন কোনো অভিনয় করছি, ঐতিহাসিক চরিত্রে অভিনয় করছি, সেই ইতিহাসটা যদি আমার পড়া থাকে, জানা থাকে, তাহলে তো আমার অভিনয় করতে অনেক সুবিধা, অনেক সুবিধা। কোনো জায়গায় বেড়াতে গেলে, আমি যদি আজকে সে ফর ইনস্ট্যান্স আমি যদি দিল্লিতে বেড়াতে যাই, কুতুব মিনারটা দেখছি, শুধু কুতুব মিনার নয়, ওর পেছনে একটা ইতিহাস আছে। ওই ইতিহাসটা জানলে দেখাটা সম্পূর্ণ হয়, দেখাটা ভালো হয়। কাজে কোথাও যেতে গেলে এখন মনে করি এবং বলিও সকলকে, ভালো করে পড়ে নিতে হবে জায়গাটার সম্পর্কে। যেগুলো আমাদের পাঠ্যের মধ্যেই ছিল, আমরা অত গুরুত্ব দিয়ে পড়িনি, পাস করার জন্য পড়েছি। নাটকের যে বিষয়গুলোকে বরাবর আপনি মানে বেছেছেন, সেগুলোর মধ্যে কিছু মানে মানুষদের চরিত্রকে বেছেছেন যারা ধর্মীয় হোক এবং বিভিন্ন ক্ষেত্রে। তো এগুলো কি নিজের মন থেকে তৈরি করেছেন, নাকি কারোর প্রভাব আপনি বলেন এই ক্ষেত্রে ছিল? না, আসলে আমার মধ্যে যে চেতনাটি তৈরি হয়ে গেছিল, সেই চেতনা আমাকে যে কাজগুলো করতে ইনস্টিগেট করতো, আমি সেই কাজগুলোই করতাম। যখন নাটক নির্বাচন করতাম, তখন এই চেতনার উপর নির্ভর করে যে না, এই নাটকটা এই মুহূর্তে করা দরকার, এটা করো। আমি নিজেকে সেটা সেইভাবেই দেখেছি এবং সেইভাবেই করেছি। সে চেতনাটা অনেক আগেই তৈরি হয়ে গেছে। আমি একটু একদম কথার শুরুতে যেটা বলেছিলাম, যে ওই লেনিনের মূর্তি বসানো আর ভাঙা, আমরা কিন্তু তৈরি হয়েছি আমাদের চেতনাটা সেই সময় যখন লেনিনের মূর্তি গড়া হচ্ছে, সেই সময় আমাদের চেতনাটা তৈরি হয়েছে। যে আমি যখন নাটক করব বা নাটক সম্পর্কে ভাববো, তখন ওইটাই কাজ করবে, অন্য কিছু কাজ করবে না। আমার মধ্যে তখন ওই
হনুমানের মন্দির কিংবা জগন্নাথ দেবের মন্দির, এইগুলো আমাকে খুব একটা ওয়ার্ক করবে না। বর্তমান সময়ে ধর্মকে নিয়ে রাজনীতির একটা বিশাল প্রভাব আমরা লক্ষ্য করি এবং ধর্ম মানুষের একটা বিশালভাবে মানুষকে প্রভাবিত করছে। তো এই সময় কি আপনাদের মধ্যে, অভিনেতাদের মধ্যেও তোরা যারা রাজনীতির সাথে যুক্ত, তারাও ধর্মকে বিভিন্নভাবে নিজেদের কাজের ক্ষেত্রে হোক, বিভিন্ন নানাভাবে হোক, ধর্মকে ব্যবহার করছে? আপনি ধর্মকে কিভাবে দেখতে ভালোবাসেন? তুমি যাদের কথা বলছো তারা ব্যবহার করছে নয়, সঠিক কথা বলতে হয় যে অপব্যবহার করছে। আসলে ধর্ম তো একটা নিজস্ব, যা ধারণ করে তাই ধর্ম। সুতরাং আমি ধর্মকে এই চোখেই দেখি যে আমার জীবনটা, আমি তো মানুষ, আমার মধ্যে অনেক কিছু মানে লিমিটেশন আছে। কাজে এটাকে ঠিক পথে রাখতে গেলে, ঠিক পথে চলতে গেলে কিছু পুরনো ভাবনার থেকেই আমাকে কিছু শিখতে হবে এবং কিছু বিশ্বাস রাখতে হবে, সেগুলোই ধর্ম। ধর্ম এটা নয় যে তোমার সঙ্গে আমার বিরোধ ঘটিয়ে দেওয়া, এটা ধর্ম নয়। মনুষ্য ধর্মের থেকে কোনো বড় ধর্ম আছে বলে আমি বিশ্বাসই করি না, সে যেমন মানুষই হোক না কেন। বর্তমান সময়ের একজন বিখ্যাত অভিনেতা, যাকে মঞ্চেতেও তিনি দাপিয়ে অভিনয় করেন এবং তার সাথে তিনি এখন বর্তমান সময়ে তিনি অন্যান্য মাধ্যমেও অভিনয় করছেন, তাকে নিয়ে আপনি প্রচুর কাজ করেছেন, তার সাথে আপনার প্রচুর কাজ রয়েছে। তো আমি তোমায় থামিয়ে দিয়ে বলি, তুমি কি দেবশঙ্কর হালদারের কথা বলছো? হ্যাঁ, বল। হ্যাঁ, তো দেবশঙ্কর দার সাথে কাজ করার যদি একটু অভিজ্ঞতাটা বলেন, একজন পরিচালক হিসাবে নাটকের জগতের। এই মুহূর্তে দেবশঙ্কর হালদার আমার সঙ্গে নয়, কিন্তু আমার স্ত্রীর সঙ্গে অভিনয় করছে ক্যামেরার সামনে। আমার সঙ্গে যেগুলো যখন কাজ করেছে, আমি এরকম ডাউন টু আর্থ মানুষ খুব কম দেখেছি। ধরো বাইরে শো করতে গেছি, তো চাটি খেয়ে, টেবিলে বসে চা খাচ্ছি, চাটা খেয়ে ওই কাপটা নিয়ে নিজে হাতে উঠে চলে গেল, খেতে বসে খাবারের প্লেটটা তুলে নিয়ে গিয়ে নিজে ফেলে দিয়ে এলো। এই যে জিনিসগুলো, এবং কোনোদিন কোনো টেনট্রাম নেই যে আমার এটা চাই ওটা চাই। ও যে লেভেলের অভিনেতা, এবং ওকে আমরা নিতাম এই জন্যেই যে আমাদের এই চরিত্রটাকে ও সবচাইতে ভালো ফুটিয়ে তুলতে পারবে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু ও তার সুযোগ কখনো নিত না। আর অভিনয় তো বলাই বাহুল্য, অত বড় মাপের অভিনেতা, এত ব্যাপ্তি, এত জানা খুব কম দেখেছি আমি। এই যে আপনি বললেন ট্যান্ট্রাম কথাটা, এই ট্যান্ট্রাম কি এখন দেখা যায় অভিনেতাদের মধ্যে বা অভিনেত্রীদের মধ্যে? যায়, যথেষ্ট দেখা যায়। আমাদের চোখে ঠিকই পড়ে যায় ট্যান্ট্রাম যারা করে। আমার সামনে হয়তো করছে না, কিন্তু আমি জানতে পারছি সে ট্যান্ট্রাম করছে। আমাকে অমুক ঘর দিতে হবে, যখন বাইরে শো করতে যাচ্ছি কলকাতায়, অমুক ঘর দিতে হবে, আমাকে এই খাবার আনিয়ে দিতে হবে, এগুলো তো ট্যান্ট্রাম। দেবশঙ্করের মতন একজন ওর মাপের অভিনেতা কোথায়? তার মধ্যে কিন্তু এরকম কোনো ট্যান্ট্রাম নেই। এই জন্যই দেবশঙ্কর সকলের থেকে আলাদা, এবং আজও সে উজ্জ্বল, সে ক্রমশ বেড়ে চলেছে, এগিয়ে চলেছে। একদমই তাই। এবার একটু আপনার কাজের বাইরে লেখালেখি সংক্রান্ত ব্যাপারে বলুন। আপনি তো নিজে লিখছেন এবং বেশ কয়েক বছর ধরে আপনার বই প্রকাশিত হচ্ছে। লেখালেখির জগতে আসার সূত্রটা একটু বলুন। সূত্র একটাই, যে আমি যে থিয়েটার দলটা তৈরি করেছিলাম, আমি নই, আমরা তৈরি করেছিলাম, তাতে প্রথম দিকে তো নাটক পেতে অসুবিধা হচ্ছিল। এখন যেমন কোনো অসুবিধা নেই, তখন নাটক যেমন চলো আমি কলম ধরি, লিখি। প্রথমে ওই উপন্যাস পড়তাম, যেটা আমাকে হন্ট করতো, সেটাকে নিয়ে নাটক করতাম। আমার মনে পড়ে একটা গল্প, এখানকার নয়, কৃষণচন্দ্রের একটা গল্প, ইয়া তো কি চুনার, এটা আমার খুব ভালো লেগেছিল। আমি ওটাকে স্ক্রিপ্ট করতে শুরু করলাম, দেখি করা যায় কিনা। নাটক করছি যখন, তাহলে পারবো না কেন, করলাম। ওই আমার প্রথম নাট্যরূপ করা শুরু হলো। এই নাটক, উপন্যাস থেকে নাট্যরূপ করা, এটা একটা সাহিত্য। তারপরে সাহিত্য চর্চাগুলো আমাদের, বললাম যে আমাদের সময়টা এমন সময় আমরা অতিবাহিত করেছি, তার মধ্যে অনেকের ঋণ আছে। তার মধ্যে কলেজ স্ট্রিটের ঋণ আছে, তার মধ্যে কফি হাউসের ঋণ আছে, তার মধ্যে সত্যজিৎ, মৃণাল সেনের ঋণ আছে, সকলের ঋণ আছে। আমরা খুব সমৃদ্ধ হয়েছি এদিকে আমাদের চারপাশের এই দুনিয়াটার জন্য। ফলে তো আমরা বই পড়তে শিখেছি, এবং বই পড়ার যে কত প্রয়োজন, বই না পড়লে তো বই লেখা যায় না। আমি আমার কাছে যারা অভিনয় করতে আসে তাদেরকেও এই কথাটা বলি, যে তুমি যদি অভিনেতা ভালো হতে চাও, তাহলে কিন্তু একটা অভিনয় দেখতে যখন যাবে,
শুধু এন্টারটেনমেন্টের জন্য যেও না, তুমি আরো একটা সার্চিং আই রাখো যে কি করে এটা ভালো লাগছে, কেন এটা ভালো লাগছে, কি পদ্ধতিতে উনি আমার মন আকর্ষণ করলেন, এটা লক্ষ্য রাখো। ধরো একজন কাল্টের নাম বলি শুরু করি, উত্তম কুমার। যারা দেখেছেন আমায় মাফ করবেন, তারা নিশ্চয়ই জানেন যে উত্তম কুমারের একদম প্রথম দিকের অভিনয় আর উত্তম কুমার যত বয়স বেড়েছে তার অভিনয়ের যে পরিপক্কতা, তার মানে তিনি তৈরি করেছেন। এইটা দেখো, এটা শেখো, নিজেকে বানাও। আর লেখার ব্যাপারেও তাই। একটা লেখকের বই যখন পড়ছি আমাকে আকৃষ্ট করছে, কিন্তু আমাকে বুঝতে হবে ঠিক কোন জায়গা থেকে আকৃষ্ট করছে। পাতা পিছিয়ে গেলাম, পিছিয়ে গিয়ে এই জায়গাটা থেকেই আমি আমার চোখ ফেরাতে পারছি না, ওয়ান সিটিং হয়ে গেল। তো এরকম সব ব্যাপারেই আছে, লেখাটা ওইভাবেই আসে এবং ওইভাবেই এসছে। ওই নাটকের প্রয়োজনে নাটক লেখা, আমি তো এমনি লেখা খুব কমই লিখেছি, রম্য রচনা হয়তো কিছু লিখেছি। তখন যখন একটু নামটাম হলো সকলে ভাবলো হয়তো আমি যা অনেক সবই হয়তো করতে পারি না। নাটকটা হয়তো একটু লিখতে পারি, দলের প্রয়োজনে সেগুলোই লিখেছি, সেগুলি বেরোচ্ছে। বুঝতে পেরেছি। এবার একটু অর্ধাঙ্গিনীর কথা বলুন, কি করে তার সাথে আলাপ পরিচয়, মানে অনেক বছরই হয়ে গেছে, তাও একটু গল্পটা যদি বলেন। এখন তার আলাপ নেই, এখন তো আমাদের যতক্ষণ কথা হয় তার মধ্যে বোধহয় শুধু ঝগড়াই হয়, অল টাইম ঝগড়া। এবং বুঝেছি যে ঝগড়াটাই আমাদের প্রেম। কিন্তু একটা রোমান্টিকতা দিয়ে কিন্তু আপনি সবসময় তার কথা বলেন, এটা কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি। এই যে একটু আগে বললেন আমার থেকে ভালো অভিনয় করে, আমার থেকে ভালো এটা করে, সবকিছু কিন্তু আপনি সবসময় এরকম ভাবেই বলেন। বিয়ে করেছিলাম তো ওই জন্যই, আমার থেকে শিক্ষিত বলে বিয়ে করেছিলাম। কারণ আমি জানি আমার সন্তান যে হবে সে তার মূল শিক্ষক হবে তার মা। তো সে যদি শিক্ষিত না হয় আমার সন্তান শিক্ষিত হবে না। সেটা কাজে লেগেছে, আমিও তো কত সময় কত শব্দ, আর আমার একটু বাংলার প্রতি দুর্বলতা, বাংলা যারা পড়ে তাদেরকে আমি একটু অন্য চোখেই দেখি। যখন শুনলাম বাংলা নিয়ে প্রেসিডেন্সিতে পড়ে, তখনই ভাবলাম এই মেয়েটাকে বউ করতে পারলে লাভ আছে আমার। তো সে হয়ে গেল এবং লাভটা পেয়ে গেছি। আমার যখনই কোনো শব্দ খুঁজে পাই না বা অর্থ বুঝতে অসুবিধা হয় ওকে জিজ্ঞেস করি। চলমান একেবারে অভিধান বাড়িতেই চলে এসেছে। তো এখন মোটামুটি অভিনয়ের বাইরে দুজনে কি করে সময় কাটান? একসাথে ঘুরতে টুরতে যাওয়া হয় কি সেরকম ভাবে? বললাম শুরুতে এখন ঝগড়া, একদম ফার্স্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট শুধু ঝগড়া। আমি চুপ করে থাকি বেশিরভাগ সময়, যাতে করে বললেই ঝগড়া হয়ে যাবে। কিন্তু আমি এখন জানি যে ঝগড়াটার পেছনেও প্রেম আছে, সেটা অস্বীকার করবার কোনো কারণ নেই। এক একটা প্রেমের বয়সের সঙ্গে সঙ্গে এর প্রকাশটা পাল্টে যায়। শুধু তুমি আমি আকাশে চাঁদ কি সুন্দর বাতাস, এটাই শুধু জীবন নয়। ওষুধটা খেয়েছি কিনা, কখন খেয়েছো তুমি, কখন ঘুমিয়েছো, এই যে বকুনির মতো প্রেম আছে। তাই। আর বাড়ির খুদে সাহস যে আছে, খুদে সদস্য, তার সাথে কি করে সময় কাটে? সে তো আমার ভিটামিন, শি ইজ মাই ভিটামিন। ওর মুখের দিকে তাকালেই আমার কাজ হয়ে যায়, মানে শুধু এমন হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকি। ও কি সুইট, আমার মনে হয় আমার সুইটেস্ট ফুলটা বোধহয় আমার বাড়িতে চলে এসেছে। বাহ, মাঝে মাঝে জিজ্ঞেস করি, সুন্দর উদাহরণ দিলেন। মাঝে মাঝে জিজ্ঞেস করি কোত্থেকে এলি, কোত্থেকে এলি। বাহ, খুব ভালো লাগলো শুনে কথাটা, এই যে উদাহরণটা দিলেন। মানে মোটামুটি আপনার এখন জীবন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে তাতে আপনি খুব নিজেকে পরিপূর্ণতা একটা আপনার রয়েছে, কাজ টাজ সব মিলিয়ে খুব ভালোভাবে একটা সময় কাটাচ্ছেন। অফকোর্স, মানে আমার যা যোগ্যতা, আমার যা শিক্ষা, নিজেকে যতটুকু আমি এর পেছনে আমি ইনভেস্ট করেছি তার থেকে অনেক বেশি আমি আর্ন করেছি। বাহ, অনেক বেশি। পুত্রের সাফল্যটাকে কিভাবে এখন মনে হয়, পুত্রকে দেখে বা পুত্রের সাফল্য? ওটা বলতে পারো আমার বেঁচে থাকার একটা প্রেরণা। আমি যখনই তাকিয়ে দেখি যে না, ছেলেটা সবাই ওকে এত ভালোবাসছে, এত ডাকছে, ও যেন এটার মর্যাদাটা রাখে, কিন্তু রাখে এখন পর্যন্ত রেখে এসছে। যেদিন রাখবে না সেদিন বলবো, কিন্তু সেই মর্যাদাটা যেন থাকে, মানুষের প্রতি মর্যাদাটা। ওকে আমি এই কথাটা বলেছিলাম যে মাটি থেকে পাটা কিন্তু বেশি তুলো না, মাটিতেই যেন একটা পা থাকে, নইলে তুমি অভিনয় করতে পারবে না। কতগুলো জিনিস অভিনয়ের জন্য খুব আবশ্যক, মানুষের সঙ্গে মেশা। যেমন আমি বাজারে গিয়ে অনেক অযথা সময় নষ্ট করি, মাছওয়ালা, সবজিওয়ালা, তাদের সঙ্গে বসে আমি গল্প করি, বাড়ির খবর নিয়ে নিই, ভাল লাগে। এগুলো কিন্তু আমার জীবনের শিক্ষা।
একদমই তাই, এটা যে কতটা দরকার ভীষণ দরকার। মানুষের সাথে কানেকশনটা। তো ওকে সেই শিক্ষাটাই আমি দিয়েছি, সেই শিক্ষাটা এখনো দিই, কিন্তু কিছুটা মেনটেন করতে হয়। বাবা ছেলে ফুচকা খেতে বেরোনো হয়? না, ওকে সঙ্গে নিয়ে বেরোনো মুশকিল। তাতে সেটা তো হয়তো বটেই, মানে ওনার তো ওইভাবে বেরোনো হয় না। তো একসাথে খেতে টেতে যান? হ্যাঁ, মানে একসাথে আমাদের যে স্পেশাল ডেজ গুলো আছে, সে আমার অ্যানিভার্সারি, আমার নাতনির জন্মদিন, কি ওদের অ্যানিভার্সারি, একটু বাইরে খাওয়া গিয়ে, সেটাই, এর বেশি মানে নয়। তার বেশি তো হবে না, সেটা বেশি হবে না। হয় না। কারণ আমি নিজে খুব মধ্যবিত্ত মানসিকতা, মধ্যবিত্ত পরিবারে জন্ম। আমি ঘর থেকে বেরোবার আগে পাখার সুইচটা বন্ধ করে দিয়ে তবে যাই, আবার এসে চালাই। সেটা হয়তো অনেকেই ভাববে যে আমি কিপটে, না কিপটে না, এটা আমার জীবন থেকে পাওয়া শিক্ষা। একদমই তাই। সুনন্দিনীর আড্ডা আজকে যার সাথে কথা বললো তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম। অর্থাৎ জীবনে বড় হয়ে যাওয়া মানে মাটির সাথে সম্পর্ক ছিন্ন করা নয়, অর্থাৎ একটা পা মাটিতে অবশ্যই আমাদের রাখতে হবে, তবেই জীবনে যে উচ্চতায় তুমি উঠবে সেই উচ্চতাটাকে তুমি ধরে রাখতে পারবে। অনেক অভিনন্দন ফাল্গুনীদা, আমার আড্ডায় আজকে এসে এত সুন্দর একটা কথোপকথনের জন্য। আবার ভবিষ্যতে কোনো আড্ডায় আপনাকে আমরা পাবো। নমস্কার।